আছেন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি পুতুল পিঞ্জুর কিশলয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটা গল্প নিয়ে। আর আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের লেখা কালু সর্দার। আশা করি ভালো লাগবে। লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। পড়ছি কালু সর্দার। তোমরা বোধহয় জানো ৩০০ বছর আগে এই বাংলাদেশ অরাজক ছিল। তখন মুসলমান রাজত্ব যায়, অথচ ব্রিটিশ রাজত্বের পতন হয়নি। তখন সত্যি এ দেশে হয়েছিল মগের মুলুক, জোর যার মুলুক তার। কথাটা বোধহয় তখন থেকেই উঠেছে। সেই অরাজকতার সময় সমস্ত বাংলাদেশের নানা জায়গায় বড় বড় ডাকাতের দল গড়ে উঠেছিল। দেশের তারাই ছিল আসল রাজা। সাধারণ লোকে দিনরাত ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকত। সেই ডাকাতের দলের প্রতিপত্তি যে কীরকম ছিল তা বোধহয় এই কথা থেকেই বুঝতে পারবে যে তখনকার ডাকাতরা দস্তুর মতো খবর পাঠিয়ে ডাকাতি করত। ডাকাতি করতে আসছে না নিমন্ত্রণ খেতে আসছে তার বোঝার উপায় ছিল না। জমিদার মশাই হয়তো কাজারিতে বসে আছেন। এমন সময় বিশাল যমদূতের মতো চেহারা নিয়ে একজন সেখানে এসে হাজির হলো। জমিদার তো তাকে দেখেই চক্ষুস্থির। কাঁপতে কাঁপতে তিনি বললেন, কি চাই তোমার বাপু? ভীমসেনের যমজ ভাই দুরস্তভাবে লম্বা কর্নিশ জানিয়ে জলদগম্ভীর স্বরে বললেন, সর্দার আপনাকে সালাম দিয়েছে হুজুর। তারপর মালকোচা মারা কাপড়ের ট্যাগ থেকে একটা চিঠি বেরোলো। জমিদার মশাই চিঠি নেবেন কি? তার হাতের কাঁপুনি থামে না। অনেক কষ্টে চিঠি বা নিলেন তো পড়তে আর সাহস হয় না। কিন্তু চিঠিতে তা বলে ভয়ঙ্কর রকমের ধমক ধামক বা হুমকি ছিল তা মনে করো না কিন্তু। সে চিঠি একেবারে মাখনের মতো মোলায়েম। চিঠি পড়ে মনে হয় যিনি চিঠি লিখেছেন তিনি যেন পায়ে কাঁটা পুঁটলে কাঁটার কাছেও হাত জোর করে ক্ষমা চান। চিঠিতে জমিদারের শ্রীচরণ কমলে কোটি কোটি প্রণাম জানিয়ে লেখা হয়েছে যে অমুক দিন অমুক সময়ে জমিদার মশাইয়ের শ্রীচরণাশ্রিত ভৃত্য বাবলাডাঙ্গার কালু সর্দার শখানেক বাছা বাছা লাঠিয়াল নিয়ে হুজুরকে সালাম দিতে আসবে। হুজুর যেন তাদের বকশিসের বন্দোবস্ত করে রাখেন। জমিদার মশাই চিঠি পড়ে পাখার হাওয়া খেতে খেতেও ঘেমে উঠলেন। বুড়ো নায়েব মশাই তো মূর্ছা যাওয়ার উপায়। এখন ভীমসেনের যে যমজ ভাই চিঠি এনেছিল, এবার সে লম্বা আর একটা কর্নিশ করে হঠাৎ পিছন ফিরে এক কুঁকি দিল। আর সে কুঁকি তো নয়, একসঙ্গে 7টা বাজ পড়লে বুঝি অত শব্দ হয়। মানুষের গলা থেকে যে অমন আওয়াজ বেরোতে পারে না শুনলে বিশ্বাস করার জো নেই। জমিদার মশাই যেটুকু বাকি ছিল এই কুঁকির শুনে তা শেষ হয়ে গেল। তিনি কাচারি ঘরের ফারাসের ওপর আলবোলা সমেত কাত হয়ে পড়লেন। আর একা জমিদার মশাইয়ের কথা কি বলি, সে কাচারিতে যে যেখানে ছিল সবার সমান অবস্থা। নায়েব মশাই ইতিমধ্যে কখন তক্তপোষের তলায় লুকিয়েছেন সেখান থেকে তার গোঁগানি শোনা গেল। অমন যে জমিদার মশাইয়ের লম্বা চওড়া ভোজপুরি দারোয়ান সে পর্যন্ত পেতল বাঁধানো লাঠিটা ফেলে কোথায় যে গেল তার আর পাত্তা পাওয়া গেল না। খানিক বাদে একটু সামলে উঠে জমিদার মশাই প্রথমেই ডাকলেন, নায়েব মশাই। নায়েব মশাই তক্তপোষের তলা থেকে জবাব দিল, আগে। নায়েব মশাইকে তক্তপোষের তলায় দেখে সবাই তো একদম অবাক।
তিনি মাকড়সার জাল টাল মেখে সেখান থেকে বেরিয়ে এলেন। জমিদার মশাই জিজ্ঞাসা করলেন, আপনি ওখানে কি করছিলেন? নায়েব মশাইয়ের উপস্থিত বুদ্ধির কিন্তু জবাব দিতে হবে। সেটা তিনি অম্লান বদনে বললেন, আগে একটা দলিল পড়ে গিয়েছিল হুজুর, তাই খুঁজছিলাম। এ তো গেল সেকালের ডাকাতের দৈত্য পর্ব। তার পরের ব্যাপার আরও চমৎকার। জমিদার মশাইয়ের এতখানি পরিচয় পাওয়ার পর তার বোধহয় তাকে ছাড়া চলে না, তার সম্পর্কেও তো আমাদের জানতে হবে। সুতরাং তার গল্পই বলা যাক। আমাদের জমিদার মশাই কেউ কেটা নন, একটা আস্ত পরগনা তার দখলে। গড়ের মতো তার বাড়ি, পাইক, বরকন্দাজ, লাঠিয়াল, আরও তারও খুব একটা কম তা কিন্তু নয়, প্রচুর ছিল। কিন্তু তবুও তাকে কালু সর্দারের ভয়ে অস্থির দেখে সেকালের ডাকাতদের প্রতাপ কেমন সেটা কিন্তু বোঝা যাচ্ছে। নায়েবের পর জমিদার পরামর্শ করার জন্য ডাকতে পাঠালেন তার বড় ছেলে ধনঞ্জয়কে। অবশ্য ধনঞ্জয়ের ওপর তার যে খুব একটা আস্থা ছিল তা কিন্তু নয়, কিন্তু তারপরেও যেহেতু বড় ছেলে, তার সাথে একটু পরামর্শ করা দরকার, তাই তাকে ডাকতে পাঠালেন। গোয়ার বলে তার আশা তিনি প্রায় ছেড়েই দিয়েছিলেন। তবুও তা এত ডাকাডাকি করার পর পাইক খুঁজে এসে খবর দিল যে তিনি নেই হুজুর। জমিদার মশাই অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, নেই কি রে? দেখগে যা, আখড়ায় গিয়ে হয়তো লাঠি চালাচ্ছে। ব্যাটার তো কাজ নেই, চাষার ঘরে জন্ম নিলেই বোধহয় ভালো হতো। আগে তিনি 52 গ্রাম গেছেন। জমিদার মশাই এবার মাথায় হাত দিয়ে বসে পড়লেন। মারলে এরা সবাই মেরে ফেললে আমাকে, সবাই মিলে আমাকে মেরেই ফেলবে। জানি আমি একদিন গোয়ার তুমির জন্য এর প্রাণটাই দেবে। এই সময় বাবলাডাঙ্গা পেরিয়ে মাথা খারাপ না হলে কেউ যায়? হঠাৎ কি মনে করে তিনি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, সঙ্গে কারা গেছে? আগে তিনি কাউকে যেতে দেননি। এবার জমিদার মশাইয়ের মুখ দিয়ে আর কথা বেরোলো না। ভয়ে তো তার ভেতরে ধুকপুকানি শুরু হয়ে গেছে। খানিক বাদে নায়েব মশাইকে শুধু তিনি হতাশভাবে বললেন, মঙ্গলবার সিংহ দরজা খোলাই থাকবে, তাদের যেন কেউ বাধা না দেয়। নায়েব মশাই মনে মনে একরকম খুশি হয়ে ঘাড় নাড়লেন। ভীতু মানুষ ডাকাতদের সঙ্গে মারামারির ভাবনায় তার পেটের ভাত এতক্ষণে চাল হয়ে গিয়েছে। গভীর জঙ্গলের ভেতর ডাকাতদের আড্ডা। নামে বাবলাডাঙ্গা হলেও বাবলা খুব একটা নেই, বাবলা গাছের সেরকম নেই, কিন্তু এত বড় বড় গাছ আছে বা জঙ্গল এত, তাদের সেই গাছের যে ঝোপ এত বেশি, যে এত ঘন জঙ্গল যে দিনের বেলাও সেখানে দেখা যায় না, মানে পুরো অন্ধকার। সেখানে 3-4 জন লোক মিলে নতুন গোটা কতক রনপা তৈরি করছে। কালু সর্দার বসে বসে তাই তদারক করছিল। এমন সময় কাছেই জঙ্গলের ভেতর ভয়ানক হট্টগোল শোনা গেল। হট্টগোল নয়, মনে হলো বেশ একটা যেন দাঙ্গা চলছে। কালু সর্দারের শাসন একেবারে বজ্রের মতো কঠোর। তার দলের লোকেরা নিজেদের মধ্যে মারামারি করবে, এ তো ভাবা যায় না, এটা সম্ভবই নয়। হট্টগোল অত্যন্ত বেড়ে ওঠাতে কালু সর্দারকে শেষ পর্যন্ত ব্যাপারটা সন্ধান নিতে যেতে হলো।
এই হলো প্রথম পর্ব। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসবে। ভালো থাকবেন সবাই। নমস্কার।